আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো? এইচএসসি 2025 শিক্ষার্থীদের বলছি, আমি আছি জয়কলি থেকে। জয়কলি ফাইনাল টাচ আইসিটি ক্লাস নিয়ে আজকে তোমাদের সাথে। আইসিটিয়ান আব্দুল ওহাব স্যার, আমি কুমিল্লা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি। আইসিটি সাবজেক্ট নিয়ে আমার পড়াশোনা, তোমাদের সাথে আইসিটি জার্নিতে আমি জয়কলির আজকে স্টুডিও থেকে তোমাদের সাথে উপস্থিত। তোমরা যারা আজকে আমার ক্লাসে উপস্থিত আছো, তোমরা ক্লাসটা নিজেরা তো অবশ্যই করবে, ফ্রেন্ডদের জন্য ক্লাসটা শেয়ার করে দিবে। আজকে তোমাদের এই ক্লাসটা আমি আমার জায়গা থেকে শেয়ার করে নিচ্ছি, তোমরাও তোমাদের জায়গা থেকে শেয়ার করে নাও। আমরা ক্লাসটা খুব দ্রুত শুরু করতে যাচ্ছি। সবাই ক্লাসে যুক্ত হয়ে ক্লাসটা অন্যদের জন্য একটু শেয়ার করে নাও। আমি আমার জায়গা থেকে আমি আমার টাইমলাইনে শেয়ার করে দিচ্ছি, তোমরাও তোমাদের টাইমলাইনে একটু শেয়ার করে দাও। যাদের হচ্ছে গিয়ে আইসিটি ক্লাস আজকে আমাদের হবে এইচএসসি 25 ফার্স্ট ইয়ার, যারা হচ্ছে গিয়ে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিবে, সবার জন্য আজকের ক্লাসটা উন্মুক্ত। আজকে চতুর্থ এবং তৃতীয় অধ্যায়ের উপর আমরা ক্লাস নিব। সেই ক্লাসটা হচ্ছে গিয়ে তোমরা পেয়ে যাবে হচ্ছে জয়কলির পেজে। তোমরা ক্লাসটা যুক্ত হয়ে অন্যান্য ফ্রেন্ডদেরকে ক্লাসে যুক্ত করে ফেলো। আমিও আমার এখান থেকে টাইমলাইন থেকে একটু শেয়ার করে নিচ্ছি। সেপারেটলি তোমরাও শেয়ার করে নাও একটু। ক্লাসে যারা উপস্থিত আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসে উপস্থিত হয়ে অন্যদেরকে ক্লাসটা করার একটু সুযোগ দিয়ে দাও। অনেকে আস্তে আস্তে ক্লাসে যুক্ত হচ্ছে। আমি ক্লাসে যুক্ত হয়ে যাও, সবাই ক্লাসে যুক্ত হয়ে যাও। ক্লাস থেকে যুক্ত হয়ে একটু কমেন্টস করে নাও, দেখি কার কমেন্টসটা আগে পাই। আমি সবার আগে কমেন্টস কার পাবো দেখি একটু। ক্লাস শেয়ার করে নিও, একটু ক্লাসটা শেয়ার করে নাও। কাশফিয়া জাহান রাইসা ইমামা ক্লাসে যুক্ত হয়ে গেছে। তোমরা কি ক্লাসের ক্লিয়ার সাউন্ড শুনতে পাচ্ছ কি না? তোমাদের জন্য হচ্ছে কি আজকে আমাদের তৃতীয় অধ্যায় থেকে ক্লাস শুরু হবে, চতুর্থ অধ্যায় থেকে ক্লাস শুরু হবে। এটা হচ্ছে গিয়ে আইসিটি ক্লাস। সাদিয়ানুর জিজ্ঞেস করতেছে কিসের ক্লাস, সেটা হচ্ছে আইসিটি ক্লাস। মোর্শেদ আলম সাকিব, ওয়ালাইকুম আসসালাম, অলরেডি ক্লাসে যুক্ত হয়ে গিয়েছে। যারা ক্লাসে এখনো যুক্ত হয়নি তাদেরকে আমরা বলবো ক্লাসে যুক্ত হয়ে নাও। ক্লাসে যুক্ত হয়ে ক্লাসটা একটু শেয়ার করে নাও। এবং হচ্ছে কি আমাদের আজকের ক্লাসটা হবে প্রাণবন্ত একটা ক্লাস, সবার জন্য উন্মুক্ত। সবাই ক্লাসটা একটু শেয়ার করে নিও। আজকে আমরা তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের ক্লাস শুরু করছি। অনেকে ক্লাসে যুক্ত হচ্ছে এখনো। তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস, চতুর্থ অধ্যায় হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। ওই ক্লাসগুলোর উপর আমরা ক্লাস নিব। তোমরা সবাই ক্লাসে যুক্ত হয়ে ক্লাসটা একটু শেয়ার করে নাও। দেখি আমাদের ক্লাসে কারা কারা যুক্ত আছে। আমি কমেন্ট সেকশনটা একটু দেখে ফেলি। আচ্ছা, আমরা সরাসরি ক্লাসে চলে যাব। আজকে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমাদের অধ্যায় 3 এবং অধ্যায় 4 নিয়ে আলোচনা করব। এই অধ্যায় 3 এবং 4 নিয়ে যাদের যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান আজকে ক্লাস থেকে আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য, তোমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষার জন্য কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো অবশ্যই বলে দিব। এবং যার যেখানে প্রবলেম, অলরেডি অনেকে ক্লাসে চলে আসছে। উর্মি, কে কোথা থেকে ক্লাস করছো একটু বলবা। কে কোথা থেকে ক্লাস করছে একটু বলবা। মোর্শেদ আলম সাকিব বলতেছে MCQ করাবেন কিনা, সিকিউ করাবো কিনা। সিকিউ করাবো। সাদিয়া ক্লাসে যুক্ত আছে, ইমামা আছে, সব ঠিক আছে স্যার। শাহনাজ আক্তার, সবুজ ভুইয়ান, নুসরাত জাহান মজুমদার, লাভলি চৌধুরী হাজারি, কাশফিয়া জাহান রাইসা, অনেকেই ক্লাসে যুক্ত হয়ে গেছে। এবং সবাইকে যুক্ত করার জন্য একটু ক্লাসটা শেয়ার করে দিতে হবে। আমাদের ক্লাসে প্রায় 100-এর উপর স্টুডেন্ট চলে আসছে লাইভে। আমরা ক্লাসে চলে যাচ্ছি। সবাই ক্লাসটা শেষ পর্যন্ত করবে, মনোযোগ সহকারে করবে। আজকে আমরা আইসিটির তৃতীয় অধ্যায় আমরা অবশ্যই অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করব। যার যেটাতে প্রবলেম কমেন্টসে জানিয়ে দেবে, আমি কমেন্টস
দেখে দেখে সাথে সাথে রিপ্লাই করবো। আমার হাতে ফোনটা আছে, তোমরা ফোনটা দেখতে পাচ্ছ, সুতরাং তোমরা কমেন্টস করতে ভুলবা না। জয়করির ক্লাসের সাথে আজকে থাকতে হবে তোমাদের। আমরা প্রথমত আমাদের সংখ্যাপদ্ধতি 3.1 এখান থেকে আমরা কিছু কোশ্চেন একটু আলোচনা করব। মানে ফার্স্ট অফ ওয়ান, তোমরা অনেকে সংজ্ঞাগুলি নিয়ে প্রবলেমে পড়ো। আমরা এখান থেকে কিছু 4 স্টার, কিছু 3 স্টার, কিছু 2 স্টার দিয়েছি। আমি নামগুলো একটু বলবো। সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতির বেস কাকে বলে, ইউনিকোড কাকে বলে, বিসিডি কোড, বাইট, বিট, নিভল। দেন হচ্ছে একের পরিপূরক, দুইয়ের পরিপূরক, প্যারিটি বিট কোড, পজিশনাল সংখ্যা, নন পজিশনাল সংখ্যা, এবিসিডি কোড। এগুলোর মধ্যে 4 স্টারগুলো আগে আমাদেরকে পড়তে হবে, দেন 2 স্টারগুলো পড়বো, দেন 3 স্টারগুলো, 2 স্টারগুলো পড়তে পারো। যারা হচ্ছে গিয়ে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা আইসিডি পরীক্ষা তৃতীয় অধ্যায় রয়েছে, যারা এইচএসসি পরীক্ষা দিবে, এইচএসসি পরীক্ষার্থী তাদের এই অধ্যায় থেকে এই সাজেশনটা ফলো করলে চলবে। 4 স্টারের সাজেশনের টপিক আমাদের জ্ঞানমূলক প্রশ্নগুলো আগে পড়লে হবে। আমি একটা একটা করে বলে নিচ্ছি। সংখ্যা পদ্ধতি হচ্ছে যে কোনো সংখ্যাকে লিখে প্রকাশ করার পদ্ধতি। সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতিতে মোট অঙ্কের সমষ্টি। ইউনিকোড হচ্ছে ইউনিভার্সাল কোড বা সর্বজনীন কোড, পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করতে এই কোডটা ব্যবহার করা হয়। বিসিডি কোড বাইনারি কোডের ডেসিমেল, 0 থেকে 9 পর্যন্ত যে কোনো 10টি অঙ্ককে 4 বিট করে বাইনারি কোডে রূপান্তর করা যায়, যে কোড দ্বারা তাকে বিসিডি কোড বলে। বাইট হচ্ছে 0 এবং 1 আকারে 8টি বিটের গ্রুপকে 1 বাইট বলা হয়। 0 এবং 1কে বিট বলা হয়। 4টি বিটের একটি গ্রুপকে বলা হয় এক নিবল বা নিবল। আজকে কোড হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমি একটা একটা করে বলে যাচ্ছি তোমাদের, মানে এটা আমাদের ক্লাসগুলো তো হচ্ছে কি আজকে সাজেশন দিব হচ্ছে কোন টপিকগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তারপর একটু বলে নিব আর কি। মানে সংজ্ঞাগুলো যদি তোমাদের কোনো প্রবলেম হয় পরবর্তীতে তোমরা ভিডিওটা পোস্ট করে লিখে ফেলতে পারবা। আমি একটা একটা করে বলে যাব, কারণ একটা ক্লাসে আমরা 2টা চ্যাপ্টারে প্রায় টাচ করতে হবে। সেই জন্য একের পরিপূরক হচ্ছে কোন একটা বাইনারি মানে 0কে 1 এবং 1কে 0 দ্বারা প্রতিস্থাপন করার পর যে মান পাওয়া যায়। 2 এর পরিপূরক হচ্ছে একের পরিপূরকের ফলাফলের সাথে 1 যোগ করলে যে ফলাফল পাওয়া যায় তাকে 2 এর পরিপূরক বলা হয়। প্যারিটি বিট হচ্ছে মানে একটি ASCII 8 এ ব্যবহৃত একটি অতিরিক্ত বিট, যে বিট দ্বারা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসের তথ্য আদান প্রদানের কাজ করা হয় এবং ভুল নির্ণয়ের কাজ করা হয়, সেটা হচ্ছে প্যারিটি বিট। পজিশনাল সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যা পদ্ধতির নিজস্ব অবস্থান বা স্থানীয় মান আছে তাদেরকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। নন পজিশনাল হচ্ছে যাদের নিজস্ব অবস্থান বা স্থানীয় মান নেই তাদেরকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। দেন ইবিসিডি একদম লাস্ট ইম্পর্টেন্ট, তুমি পড়লেও পারো, লাস্টেরটা এটা না পড়লেও কোনো সমস্যা হবে না। তোমাদের যার যে সংজ্ঞাতে প্রবলেম হচ্ছে একটু কমেন্টস করবে, আমি যেন কমেন্টটা দেখি এবং পড়তে পারি। এক ধরনের লোক আছে যারা হচ্ছে গিয়ে ক্লাস শেয়ার করতে পারে না, তোমাদেরকে শেয়ার অপশনটা একটু দেখাই দিই। তোমরা হচ্ছে গিয়ে জয়করি পাবলিকেশনের পেজে ঢুকে আমাদের কমেন্ট সেকশনের পাশে শেয়ার আছে, ASHARE শেয়ার, ওইটাতে ক্লিক করে একটু শেয়ার করে দাও, বন্ধুদের মেনশন করে দাও। কয়জনকে মেনশন করছে আমি একটু দেখব। অনেকে শেয়ার পারে না তো সেজন্য শেয়ারটা শিখিয়ে দিচ্ছে। শেয়ার হচ্ছে SHARE, শেয়ার বানানটা হচ্ছে এরকম, একটু দেখে নাও সবাই। অনেকে আবার পারে, যারা শেয়ার করেছে তারা পারে, বোঝা যাচ্ছে। ধন্যবাদ, অনেকেই কমেন্টস করতেছে, অনেকেই কমেন্টস করছে, আমি কমেন্টসগুলো পড়তেছিও। কারো কোনো সংজ্ঞাতে প্রশ্ন আছে কিনা? সংজ্ঞা থেকে প্রশ্ন থাকলে একটু প্রশ্নটা করতে পারো। সংজ্ঞা থেকে প্রশ্ন থেকে অলরেডি আমাদের ক্লাস করছে 130-এর উপরে, কিন্তু আমাদের শেয়ার হয়েছে মাত্র ক্লাসটা শেয়ার হয়েছে মাত্র 21টা শেয়ার হয়েছে। আমি আশা করছি ক্লাসটা আরও বেশি শেয়ার হবে। তোমরা ক্লাস করছো, ক্লাস উপকৃত হলে অবশ্যই শেয়ার করে দিতে হবে, এবং হচ্ছে জয়কলি পেজের সাথে সবাইকে থাকতে হবে লাস্ট পর্যন্ত। ক্লাস যাদের দরকার তারা হচ্ছে গিয়ে ক্লাসটা দেখবে এবং হচ্ছে গিয়ে শেয়ার করে নাও। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে গিয়ে সংখ্যা পদ্ধতি, বাইট, বিট এগুলো তো পড়লামই। একটু তোমরা ক্লাস
আমরা সংজ্ঞা নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা, সংজ্ঞা নিয়ে প্রবলেম না থাকলে আমরা চলে যাব। এই সংজ্ঞাগুলোর মধ্যে 4 স্টারের সংজ্ঞাগুলো একটু বেশি করে পড়তে হবে। তারপরে হচ্ছে গিয়ে অনুধাবনমূলক প্রশ্ন এক কথা আচ্ছা ওয়ান শর্ট ক্লাস আমরা সম্পূর্ণ আলোচনা করব। যার যেখানে প্রবলেম, যে জায়গাটা আমি বলার পরে তুমি বুঝতে পারবা না, কথা যদি অনেক স্পিডে বলে থাকি তাহলে অবশ্যই পরবর্তীতে ভিডিওটা পোস্ট করে দেখে নিতে হবে। বিট এবং বাইট এক নয়, সেটা আমরা প্রথমেই বলে ফেলছি। বিট হচ্ছে 01, বাইট হচ্ছে 0 এবং 1 আকারে একটি মানে 8টি বিটের গ্রুপ। তাহলে বিট এবং বাইট তো অবশ্যই এক না। বিট হচ্ছে যেটা হচ্ছে মানে স্মল লেটার বি দ্বারা প্রকাশ করা, বাইটকে ক্যাপিটাল লেটার বি দ্বারা প্রকাশ করা হয়। বিট দিয়ে আমরা একটা ডিজিটাল সিগন্যাল প্রকাশ করি, বাইট হচ্ছে একটা মেমোরি অ্যাড্রেসকে প্রকাশ করা হয়। এটা সম্পর্কে এই জন্যই দুইটা এক নয়। 7D কোন ধরনের সংখ্যা, এটা অলরেডি অনেকেই জানে। 7D হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা। 7D হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা যেটা বেস 16। ডি অ্যালফাবেট অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে নাই। বেস না থাকা সত্ত্বেও আমরা এটাকে হচ্ছে গিয়ে বেস না থাকা সত্ত্বেও আমরা এটাকে হেক্সাডেসিমাল সংখ্যা বলতে পারি। অনেকেই হচ্ছে ক্লাসে উপস্থিত আছে, যেমন সানজিদা আক্তার জেসি ক্লাসে উপস্থিত আছে, ইমামা ক্লাসে উপস্থিত আছে, সৈয়দ এমডি, তারপর হচ্ছে তাসনুমা তাজেন রাফাকে মেনশন করেছি ইমামা, ধন্যবাদ। ওকে, আমরা ক্লাসের কমেন্টসগুলো একটু পড়ে নিছি। ঠিক আছে, ক্লাস যারা হচ্ছে ক্লাস মনোযোগ সহকারে করতেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে দেখো এই 7D কোন ধরনের সংখ্যা, এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। এই প্রশ্নগুলো যেগুলো আমি দিয়েছি সেই প্রশ্নগুলি থেকে তোমাদের ক্ষয়ের প্রশ্নগুলো কমন পড়বে আশা করছি। দেন আমরা 2 এর পরিপূরক গঠনের প্রয়োজনীয়তাটা একটু জানবো। 2 এর পরিপূরক গঠনের প্রয়োজনীয়তা একটু জানবো। 2 এর পরিপূরকটা হচ্ছে আমরা ঋণাত্মক মানের জন্য করে থাকি। কি মানের জন্য? ঋণাত্মক মানের জন্য। 2 এর পরিপূরক হচ্ছে কম্পিউটার যখন একটা ঋণাত্মক মানকে নির্ণয় করে তখন বিয়োগের কাজটা যোগের মাধ্যমে করার জন্য 2 এর পরিপূরকটা। 2 এর পরিপূরকের অনেকগুলো প্রয়োজনীয়তা আছে, আমরা একটা একটা করে বলে নেই। বিয়োগের কাজ যোগের মাধ্যমে করার জন্য 2 এর পরিপূরক প্রয়োজন। যোগ এবং বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করতে 2 এর পরিপূরক প্রয়োজন। এবং হচ্ছে গিয়ে চিহ্নযুক্ত সংখ্যা, চিহ্নবিহীন সংখ্যার জন্য মানে যেটাই থাকুক সেটাকে 2 এর পরিপূরক দিয়ে করা যাবে। দেন 2 এর পরিপূরক করতে যে সরল বর্তনী প্রয়োজন, তার দামে সস্তা কিন্তু দ্রুত গতিতে কাজ করে, এটা হচ্ছে 2 এর পরিপূরক। বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব, এই প্রশ্নটা হচ্ছে গিয়ে 2 এর পরিপূরককে মিন করতেছে, সেই ব্যাখ্যাটা সেম হবে। 1 + 1 = 10 কখন হয়? আমরা জানি বাইনারি যোগ, আমরা নর্মাল যোগে 1 + 1 = 2 হয়। 1 + 1 = 10 হয় হচ্ছে বাইনারি যোগে। 1 + 1 = 10 হয় হচ্ছে বাইনারি যোগে। ক্লাসটা সব শেষ পর্যন্ত ক্লাসটা করবা। রুবি ক্লাসে এসে বলতেছে ক্লাস লেট হয়ে গেল। মুনতাহা জুথি, দেন হচ্ছে গিয়ে শ্রাবণ ভুইয়ান, তারপরে হচ্ছে আচ্ছা সেরা, আচ্ছা হচ্ছে বিলকিস একটা প্রশ্ন করছে যে স্যার ইউনিকোড কি? ইউনিকোড হচ্ছে ইউনিভার্সাল কোড, যেটা সর্বজনীন কোড, পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটার কোডে রূপান্তর করা যায়। সানজিদা ইসলাম ক্লাস করছে, মাহবুবা আক্তার তুলি ক্লাস করছে। ওকে, সানজিদা আক্তার ক্লাসে অনেককে মেনশন করেছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এইখানে হচ্ছে 1 + 1 = 10, এটা হচ্ছে একটা বাইনারি যোগ। 1 + 1 = 2, এটা হচ্ছে দশমিক যোগ। আমরা জানি 2 এর বাইনারি মান হচ্ছে 10, তাই 1 + 1 = 10 হচ্ছে একটা বাইনারি যোগ। f + 1 = 10, এটা একটা হেক্সাডেসিমাল যোগ। এই ধরনের প্রশ্নগুলো ক্ষত অনেক বেশি আসছে, তোমরা প্রিভিয়াস এর প্রশ্ন দেখবা। সেম ভাবে আরেকটা প্রশ্ন 1 + 1 = 10 ব্যাখ্যা করে, একই, এটা হচ্ছে কি বাইনারি যোগ। নাইমুল কবির বলতেছে অক্টালের বেস কত? অক্টালের বেস হচ্ছে 8। অক্টালের বেস হচ্ছে 8। সমস্যা হচ্ছে কিনা সবার একটু আমাকে একটু জানাইতে হবে, ক্লাস বুঝতে পারতেছি কিনা। ক্লাস আমরা এক চান্সে বলতেছি, ক্লাসটা বুঝতে পারতেছি কিনা একটু বলতে হবে। ওকে, রিয়া ইসলাম, কাশফিয়া নূর মেনশন করছে, নাহিদা মিলি হচ্ছে মাইমুন আফরিস তিথিকে মেনশন করেছে, মিহিকে মেনশন করেছে, ধন্যবাদ। হাবিবা আলম হচ্ছে নাইমুল কবিরকে মেনশন করেছে। তারপরে হচ্ছে গিয়ে নাজমা আক্তার নিপুণ ক্লাস করছে, একজনকে মেনশনও করেছে, অসংখ্য ধন্যবাদ। তারপরে হচ্ছে গিয়ে ফারিয়া তাবাসসুমকে একজনকে মেনশন করেছে।
অসংখ্য ধন্যবাদ যারা হচ্ছে ক্লাস করতেছে এবং ক্লাসগুলোতে সব ফ্রেন্ডদের মেনশন করতেছে, তারা অবশ্যই সেলফিশ না। যারা ক্লাস করে কিন্তু ক্লাস বন্ধুদেরকে শেয়ার করে না, তারা একটু সেলফিশ টাইপেরই হয়। ওকে, আমরা পরে 3 + 5 = 10, এটা কি যোগ কে বলতে পারবে? 3 + 5, 3 + 5। সৌদ মোহাম্মদ মাশফিক বলতেছে যে এর কোড 95 না। না, এ হচ্ছে গিয়ে এ যদি চিহ্ন হিসাবে চিন্তা করে এর কোড হচ্ছে 65, এর কোড 65। আচ্ছা, আমরা কে বলতে পারবে 3 + 5 = 10 এটা কোন ধরনের যোগ? কে বলতে পারবা 3 + 5 = 10 কোন ধরনের যোগ? 3 + 5 = 10 কোন ধরনের যোগ? আচ্ছা, 98 বেস 8 দেওয়া, এটা কি সঠিক নাকি ভুল? এটা সঠিক নাকি ভুল? f+1, সবুজ বিহান বলতেছে f+1 = 10 হচ্ছে একটা হেক্সাডেসিমাল যোগ। সবুজ বিহান f এর মান হচ্ছে 15, 15 আর 1 যোগ করলে 16 হয়। তো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ মান আছে 15, 16 যেহেতু সম্ভব না, তাহলে যোগফল 16 থেকে বেস 16 বিয়োগ করলে 0 হয়, বেস 16 একবার বিয়োগ করলে হাতে 1 থাকে, তাই f+1 = 10 একটা হেক্সাডেসিমাল যোগ। সবুজ ভিয়ান তোমার উত্তর পেয়েছো আশা করছি। তারপরে হচ্ছে গিয়ে অক্টাল, সবুজ ভিয়ান আনসার করেছে অক্টাল যোগ, ভেরি গুড। তারপর হচ্ছে ঠিক আছে, অক্টাল যোগ। মুনতাহা জ্যোতি আনসার করেছে। তারপরে হচ্ছে গিয়ে আর কে আনসার করেছে? সানজিদা ইসলাম মিম আনসার করেছে এটা অক্টাল যোগ, ভেরি গুড। 3 + 5 = 10 এর হচ্ছে অক্টাল যোগ। 3 + 5 = 8 হয়, 8 থেকে 8 বিয়োগ করলে 0, হাতে থাকে 1, এইভাবে এটা অক্টাল যোগ। আর এটা হচ্ছে সঠিক না, এটা হচ্ছে ভুল। এটা ভুল, কারণ হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ নম্বর 7 ব্যবহার করা যায়, ভিতরে 8 যেহেতু ব্যবহার করা আছে, তার মানে এটা সঠিক না। অক্টালের সংখ্যাটা দিয়ে দিতে হবে এখানে। 1 এর পরের সংখ্যা 10 হইতে পারে। প্রশ্নটা কয়ভাবে হয়েছে? 1 + 1 = 10 ব্যাখ্যা করো। 1 + 1 = 10 ব্যাখ্যা করো। 1 এর পরের সংখ্যা 10 হতে পারে, ঘুরে ফিরে একই আনসার। কম্পিউটারের ক্ষেত্রে ডিজিটাল সিগন্যাল উপযোগী কেন? এটার উত্তরটা একটু বলতেছি। কম্পিউটার একটা মেশিন, কম্পিউটারে বিট আকারে প্রত্যেকটা তথ্যকে বুঝবে 0, 1 আকারে। আমরা যেই কোনো কিছু অ্যালফাবেট দিয়ে লিখবো, কম্পিউটার সেটাকে 0, 1 রূপান্তর করে না। আর 0, 1 থেকেই কিন্তু 0 মানে হচ্ছে এরকম ডিজিটাল সিগন্যালটা এমন হয় 0, 1, 0, 1, 0, 1। এইটা দিয়ে আমরা যখন একটা এ প্রেস করি, এরও তো একটা বাইনারি মান আছে। এ কে চিহ্ন হিসাবে যদি বলি এর একটা বাইনারি মান, এটা দিয়ে সিগন্যাল তৈরি করলে এমন হবে, এরকম হবে। এইখানে 5টা অংশ হবে। এটা হচ্ছে কি ডিজিটাল সিগন্যাল, মানে কম্পিউটার সকল কিছু আমরা যা বলবো সব কিছু ডিজিটালি বুঝবে। কারণ কম্পিউটার আমাদের মতো হচ্ছে গিয়ে মানে অ্যানালগ কথা বোঝার সুযোগ নাই, সেটাকে 0, 1 কনভার্ট করে এটাকে সিগন্যাল করে বুঝতে হয়। সেই জন্য ডিজিটাল সিগন্যাল ছাড়া সে কোনো কিছুই বোঝে না। ডিজিটাল ডিভাইসে বাইনারি সংখ্যা পদ্ধতির গুরুত্ব, ওই যে এটার আনসারই এটা। ডিজিটাল ডিভাইসে বা ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে বাইনারি সংখ্যা পদ্ধতি ছাড়া হয় না। প্রশ্ন একই। তারপর হচ্ছে 169 বেস 10 রয়েছে, কম্পিউটার সরাসরি গ্রহণ করে না। অবশ্যই গ্রহণ করবে না, কারণ এটা ডেসিমাল নাম্বার। কম্পিউটার চিনে খালি 0, 1, এটাকে 0, 1 কনভার্ট করে নিবে, তারপরে চিনবে। ইউনিকোডের পূর্বে সবচেয়ে ব্যবহৃত আলফানিউমেরিক কোড ছিল আস্কি কোড। আস্কি কোড, আস্কি 7, আস্কি 8। রবার্ট উইলিয়াম বিমার আস্কি কোড আবিষ্কার করেছে। রবার্ট উইলিয়াম বিমার আস্কি কোড আবিষ্কার করেছে। আর আস্কি কোড হচ্ছে আস্কি 7 যখন 2^7 = 128টি চিহ্ন প্রকাশ করতো, যখন কিবোর্ডে চিহ্নগুলো বাড়ছে তখন আস্কি 8 আসে। 2^8 = 256টি অদ্বিতীয় মানকে আস্কি কোড দ্বারা প্রকাশ করা হয়। 2^8 মানে আস্কি 8 দ্বারা। তার মানে ইউনিকোডের পূর্বে ছিল ইউনিকোড এবং আস্কি কোড, আলফানিউমেরিক কোডের ভিতরে এই দুইটা কোড হচ্ছে কম্পিটিবল, মানে একে অপরের তুলনা করা যায়। ইউনিকোড পৃথিবীর সকল ভাষাভাষী মানুষের জন্য আশীর্বাদ। অবশ্যই পৃথিবীর সকল ভাষা কম্পিউটার লিখতে পারি একমাত্র ইউনিকোডের কারণে। ওই ইউনিকোডের ব্যাখ্যাই দিবা। ABC কোন ধরনের সংখ্যা কে বলতে পারবে? ABC কোন ধরনের সংখ্যা? ABC কোন ধরনের সংখ্যা কে বলতে পারবে? ক্লাসে অনেক উপস্থিত আছে এবং উপস্থিত থাকা স্টুডেন্টদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা উপস্থিত নেই তাদেরকে ক্লাসে উপস্থিত করার জন্য ক্লাসটা একটু শেয়ার করে দিয়ে মানে হচ্ছে কি ক্লাসে আজকে ক্লাস করতে থাকো, কারণ তোমাদের একটা শেয়ার হচ্ছে কি অন্য একটা স্টুডেন্টকে ক্লাসটা করার জন্য সহযোগিতা করবে। সেজন্য আমি চাচ্ছি যে সবাই ক্লাসটা শেয়ার করে এসে ক্লাসটা করো। আমাদের ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট সবাই ক্লাসটা শেয়ার করেনি,
কারণ সবার মন তো বড় না, সবার মন বড় না, সেই জন্য সে এটা শেয়ার করতে পারে। ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত তথ্য পেতে, আচ্ছা আমাদের এখান থেকে লিঙ্ক দেওয়া হচ্ছে। নাজমা আক্তার নিপুণ মেনশন করেছে একজনকে। তারপরে হচ্ছে সামিহা সঞ্জানা বলতেছে যে এবিসি একটা হেক্সাডেসিমাল যোগ, হেক্সাডেসিমাল সংখ্যা। ভেরি গুড, যারা হেক্সাডেসিমাল আনসার করেছে তাদের আনসার সঠিক। রুবি আনসার করেছে, তারপর হচ্ছে ফাইজা আনসার করেছে, ফাইজা একজনকে মেনশন করেছে। আব্দুল্লাহ ভুইয়ার আনান, ঠিক আছে। ক্লাসে কেউ কাউকে ডিস্টার্ব করার দরকার নাই, যারা হ্যারাস করছে তারা আসলে পড়তে আসে নাই। সামির খান হেক্সাডেসিমাল বলেছে, ওকে। বাইরে কাউকে অ্যাড দেওয়া যাবে, সাদি অবশ্যই অ্যাড দেওয়া যাবে, ডেফিনেটলি অ্যাড দেওয়া যাবে, ক্লাসটা শেয়ারও করা যাবে। ঠিক আছে, আমরা ক্লাসে ইন করি। সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো তোমরা এক্স্যাক্টলি, আমি সংখ্যা পদ্ধতির রূপান্তরের ম্যাথের দিকে সরাসরি যাচ্ছি না। আমি কোনো ম্যাথে যদি কোনো রূপান্তরে যদি কোনো প্রবলেম থাকে আমাকে একটু মেনশন করে বলতে হবে এই রূপান্তরটা তো প্রবলেম। আমাদের রূপান্তরগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা আমি একটু বলে নেই। যেই কোনো সংখ্যা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এই সংখ্যা পদ্ধতিগুলোকে ডেসিমেলের রূপান্তর, যে কোনো সংখ্যা পদ্ধতিকে ডেসিমেলের রূপান্তর, মানে আমি বললাম সজীব পরীক্ষায় আইসিটি পরীক্ষায় প্রাপ্ত নম্বর পেয়েছে 2F এবং জহির পরীক্ষায় পেয়েছে হচ্ছে 30 অক্টালে, এবং আমি বললাম যে দুইজনের মধ্যে কে বেশি পেয়েছে, ডেফিনেটলি এটাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে, ডেসিমেলে রূপান্তর করতে হবে। সবগুলো রূপান্তরের মধ্যে এই রূপান্তরটা বেশি ইম্পর্টেন্ট, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতির রূপান্তর, সেই সংখ্যা পদ্ধতির রূপান্তরটা তোমাদেরকে একটু ভালো করে শিখতে হবে। সাজেশন ক্লাসে আমি রূপান্তরটা সরাসরি যাব না, রূপান্তর অনেকগুলো রূপান্তর আছে, কোন রূপান্তরটা আমি করাবো তোমাদের মধ্যে যদি কেউ মেনশন করে বলো, আমি সেই রূপান্তরটাই করাবো। আমি অলরেডি বলে ফেলছি যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে নেওয়া রূপান্তরটা পরীক্ষায় বেশি আসে। আর এই ছাড়া যদি তোমার অন্য কোনো রূপান্তর নিয়ে কোনো প্রবলেম থাকে আমাকে একটু বলতে পারো, ডেফিনেটলি একটু বলো। যারা হচ্ছে কি ক্লাস করছো, কোনো রূপান্তর নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে যে এই রূপান্তরটা স্যার করাই দেন, আমি অবশ্যই করাই দিব। এরপর হচ্ছে গিয়ে আরেকটা রূপান্তর তোমরা ভালো করে দেখবা, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, আর অক্টাল এবং হেক্সাডেসিমাল। আমি তিনটা রূপান্তরের কথা বেশি জোর দিয়ে বলবো, বাকিগুলো তুমি দেখবা কিন্তু এগুলো একটু বেশি তোমাকে জোর দিয়ে পড়তে হবে। সেটা হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতিকে ডেসিমেলের রূপান্তর, আবার মানে হচ্ছে গিয়ে অক্টাল বাইনারি, অক্টাল হেক্সাডেসিমাল। হ্যাঁ, এই তিনটা রূপান্তর ভালো করে পড়বা, তাহলে তোমার আশা করছি কমন পড়বে। ক্লাসে যারা আসো, ক্লাস কথা বুঝতে বা ক্লাস বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, ডেসিমেলে নেওয়াটা, সে বলতেছে যে এমডি সৈয়দ এমডি মাশফিক বলতেছে যে স্যার ডেসিমেলে নেওয়াটা পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ডেসিমেলে নেওয়াটা 2F হেক্সাডেসিমাল থেকে কিভাবে ডেসিমেলে নেব আমি একটু দেখাই দিচ্ছি। নিজের বেস দ্বারা নিজেকে গুণ করতে হবে, 2 × 16 যোগ F এর মান হচ্ছে 15, 15 × বেস 16 যদি দাও, এইখানে আমরা একক দশক হিসাবে রিপ্রেজেন্ট করি। একক যেটা, সেটার বেজের পাওয়ার উপর আমরা 0 দিব, মানে 0 নম্বর পজিশন, যেটাকে দশক বলে সেটার বেজের পাওয়ার উপর 1 দিব। তাহলে এটাকে গুণ করলে 16 দুগুণে 32, দেন 15-এর সাথে যদি আমরা বেজের উপরে পাওয়ার 0 থাকলে এটার মান 1 হবে, তাহলে এটা হচ্ছে 15, এটাকে যোগ করলে হবে হচ্ছে 47 বেস 10। এভাবে আমরা ডেসিমেলে যাব। 38 যেটা, সেটাকেও যদি আমরা নেই 38, এটাকে যদি আমরা 30কে আমরা যদি অক্টাল থেকে ডেসিমেলে নেই, এই 3 × 8 যোগ 0 × 8, ওপরে পাওয়ার থাকবে এখানে 0, এখানে 1, 3 × 8 = 24, দেন হচ্ছে 0-এর সাথে গুণ করলে এটা 0, এটা 36 ছিল না 30, আচ্ছা ওকে ফাইন, এটা রেজাল্ট হবে 24। এটা হচ্ছে ডেসিমেল। ডেসিমেলের রূপান্তর হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে প্রশ্নটা দিবে ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা গুণ করে মাঝখানে যোগ দিয়ে ওপরে পজিশনগুলো পাওয়ার আকারে বসাই দিলেই, ক্যালকুলেটরে চাপ দিলেই হয়ে যাবে এই ডেসিমেলের রূপান্তর। ওকে, যারা ক্লাস করছেন, মানে ক্লাস নিয়ে কোনো প্রবলেম আছে কিনা একটু আমাকে বলতে হবে প্লিজ, মানে কোনো সমস্যা হচ্ছে কিনা রূপান্তর নিয়ে, যেহেতু কারো কোনো প্রশ্ন নাই আমি সামনে আগাই। এই যে আমি এটা ভালো করে পড়তে বলছিলাম, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল, এখানে কিছু ডেমো কোশ্চেন দেওয়া আছে, যদি সম্ভব হয় এগুলো আপনারা মানে হচ্ছে গিয়ে মানে চেষ্টা করতে পারেন, সম্ভব হলে এগুলো চেষ্টা করতে পারেন।
তবে যেটা আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আমি 4 স্টার দিয়ে রাখছি, আমি এখান থেকে একটা ম্যাথ দেখাই দিব, সেটা হচ্ছে 2 এর পরিপূরক। 2 এর পরিপূরকের একটা ম্যাথ আমি যদি দেখাইতে যাই, 2 এর পরিপূরক আমি আপনাকে বললাম যে 25 থেকে আপনি বিয়োগ করবেন, 25 থেকে আপনাকে ধরলাম আমি 12 বিয়োগ করে দিব। এই বিয়োগটা অনেকেই পারে, 25 থেকে 12 চলে গেলে কত থাকে একটু বলেন তো একটু। 25 থেকে যদি 12 চলে যায় তাহলে হচ্ছে 13 থাকে, কিন্তু এটা এইভাবে বললে তো হবে না, আমাদেরকে হচ্ছে 2 এর পরিপূরক মনে রাখতে হবে। 2 এর পরিপূরক হচ্ছে ঋণাত্মক মানের জন্য, ঋণাত্মক মানের জন্য অবশ্যই 2 এর পরিপূরক করতে হবে। তো আমরা হচ্ছে গিয়ে এখানে 25 এর বাইনারি মানটা বের করব। 25 এর বাইনারি মান এটা আপনারা বের করে নেবেন। বাইনারি মান রূপান্তরগুলো থেকে বাইনারি মান শেখা যায়। ওই বাইনারি মানটাকে যে রেজাল্টটা আসবে সেটাকে আমরা একটা রেজিস্টার মিলিয়ে নিব 8 ঘর। এটা হচ্ছে 25 ধনাত্মক মান, মনে রাখতে হবে। 2 এর পরিপূরক ঋণাত্মক মানের জন্য আমরা করি, ঋণাত্মক মানের জন্য করি ওকে। একটু ভালো করে খেয়াল করলে লাবণী দে বলতেছে যে স্যার ব্ল্যাকের মধ্যে রেড বোঝা যায় না ঠিক করে, তুমি মনে হয় দেখতে পাচ্ছ না, আমি তো মোবাইলে ক্লিয়ার দেখতে পাচ্ছি, একটু ভালো করে দেখো। এটা হচ্ছে 25 এর ক্ষেত্রে আমি 25 এর মানটা বের করলাম। এখন 12 হচ্ছে আমাদের ঋণাত্মক মান। এখন আমরা যদি 12 এর বাইনারি মান বের করি, ক্যালকুলেটর দিয়ে বের করো অথবা হচ্ছে কি তুমি তোমার হাতে বের করো, 12 এর বাইনারি মানটা 1100 আসবে। এই 12 বাইনারি মানটাকে যদি তুমি 8 ঘর মিলাইতে চাও, সামনে 4টা 0 দিয়ে 1100, এটা হচ্ছে আমাদের 8 বিট রেজিস্টার। কিন্তু 12 তো ঋণাত্মক ছিল, ঋণাত্মক থাকলে প্রথমত 1 এর পরিপূরক করতে হবে। 1 এর পরিপূরক মানে হচ্ছে যে বাইনারি মানটা 8 বিটে আছে সে 0টাকে 1, 1টাকে 0 দিয়ে আমরা প্রতিস্থাপন করব। তাহলে এখানে এরকম হবে, 12 এই বাইনারি মানটাকে আমরা এই 4টা 0কে আমরা 4টা 1 এ রূপান্তর করতে পারি, 2টা 1কে 2টা 0 তে রূপান্তর করতে পারি, 2টা 0কে 2টা 1 এ রূপান্তর করতে পারি। এটাকে আমরা সাইড নোটে লিখে দিব। এটা হচ্ছে 1s কমপ্লিমেন্ট করা হয়েছে। 1s মিন্স হচ্ছে 1 এর পরিপূরক। এটার সাথে আমরা বাইনারিতে 1 যোগ করব। 1 যোগ করার পরে এই 1 এবং 1 এ যোগ করলে বাইনারি যোগের নিয়ম হচ্ছে 1 1 এ যোগ করলে নরমালি 2 হয়। 2 এর বাইনারি মান 10 এর 0 হাতে 1, হাতের 1 যদি এই 1 এর সাথে যোগ করি আবার 2, 10 এর 0 হাতে 1, হাতের 1 যদি 0 এর সাথে যোগ করি 1, এই 0 নেমে যাবে 1 1 1 1। এইটা হচ্ছে গিয়ে যেহেতু 2 এর পরিপূরক করছি, এখানে -12 মান, এইখানে কিন্তু আমার বিয়োগের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। তাইলে আমরা লাস্টে গিয়ে যোগ করব। প্রশ্ন যতই বিয়োগের কাজ থাকুক আমরা মাইনাসের মানটা 2 এর পরিপূরক পদ্ধতিতে বের করে দেন হেক্সাডেসিমালে 32 এর সাথে 2 গুণ হবে না, 32 এর সাথে 2 গুণ, হেক্সাডেসিমালে তো 32 ডাইরেক্ট নেই, 3 × 2 এরকম হবে, 2 × 16, 3 × 16 এভাবে হবে। এটা কে প্রশ্ন করেছে? মাশফিক। ওকে, আমরা এখানে 2s কমপ্লিমেন্ট করে ফেলছি। 2s কমপ্লিমেন্টের মাধ্যমে মাইনাসের মানটা বের করে ফেললাম। এখন মাইনাসের মানটা যে আপনি বের করেছেন, দেন আপনাকে হচ্ছে গিয়ে লাস্ট অংশে যে আপনি ধনাত্মক যে মানটা 8 বিট ফিল আপ করেছেন সেই মানটা নিতে হবে। সেই মানটা হচ্ছে 3টা 0, 11 00 1 এবং -12 যে মানটা আছে সেই মানটা নিতে হবে। সেটা হচ্ছে 1 2 3 4টা 1 0 1 0 0, এই দুইটাকে আমরা যোগ করে দিব। যোগ করে দিলে হচ্ছে 1 আর 0 যোগ করলে 1 0, 0 আর 1 যোগ করলে 1 1 এবং 0 যোগ করলে 1 0 0 0 0। যারা বাইনারি যোগ পারবা কিনা সেটা একটু দেখো। এটা হচ্ছে ক্যারি বিট, এই ক্যারি বিটটাকে বাদ দিতে হয়। এই ক্যারি বিটটা বাদ দিলে সুতরাং আমরা যে মানটা পাচ্ছি 1101, এটা বাইনারি মান, এটাকে আমরা নিলে আমাদের মানটা অবশ্যই 13 হবে এবং 13 হইলেই তোমার ম্যাথটা হবে, কারণ আমরা 25 থেকে 12 বিয়োগ করলে 13 হবে। অলরেডি দু একজন আনসার বলে ফেলেছে, যারা আনসার বলে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ধরনের ম্যাথটা করে দেওয়ার একমাত্র কারণ ছিল হচ্ছে 2 এর পরিপূরক 100% তোমার পরীক্ষায় থাকবে। 3.1 থেকে প্রশ্ন হওয়া মানে 2 এর পরিপূরক থাকবে। সো আমরা আরেকটা জিনিস, একটু ঋণাত্মক মানের টাইপের যদি কোনো প্রশ্ন আসে, যদি কোনো প্রশ্ন এরকম ভিন্ন বেইজের সংখ্যা পদ্ধতি থাকে, ভিন্ন বেইজের সংখ্যা পদ্ধতি, যেমন এই ধরনের প্রশ্ন যদি এটা থাকে, তুমি একই নিয়মে করতে হইলে তোমাকে দুইটাকে ডেসিমেলে নিয়ে করতে হবে, আর না হয় তুমি এটাতে রেখে বাইনারিতে নিয়ে লাস্ট যেভাবে করা হয় এভাবে করলে অঙ্ক মিলে যাবে। কিন্তু
সহজ নিয়ম হচ্ছে এটাকে ডেসিমেলে নিলে এটা আসবে 47, তুমি করে দেখো। আর এটাকে ডেসিমেলে নিলে এটা আসবে 30। দেন আমাদের কি হচ্ছে কি দুইটার মাঝখানে যদি বিয়োগ চিহ্ন দিয়ে আমরা এটা যদি 2 এর পূর্বক সিস্টেমে করে থাকি, তাহলে 47 থেকে 30 বিয়োগ করলে এখানে আসবে রেজাল্ট, যেটা আসবে 17। সেই রেজাল্ট আসলে আমাদের অঙ্ক হয়ে যাবে। ভিন্ন বেজে থাকলে ডেসিমেলে এনে তুমি কনভার্ট করে করতে পারো, অথবা ভিন্ন বেজে রেখে তুমি বাইনারিতে নিয়ে তুমি করতে পারো। সেম সিস্টেমে রেজাল্ট দুইটাই সেম হবে, যার কাছে যেটা ইজি মনে হয়। আচ্ছা, বলতেছে যে স্যার কালারটা চেঞ্জ করেন, দেখতে প্রবলেম হচ্ছে। কালারটা চেঞ্জ করে নিচ্ছি। কালারটা কি কালার দিব, এটা দেখা যায় কিনা একটু দেখো তো। সবুজ রংটা একটু দেখা যায় কিনা, এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু দেখো। যারা ক্লাসে উপস্থিত আছে ক্লাস বুঝতে প্রবলেম হচ্ছে কিনা একটু বলতে হবে, একটু বুঝলে বলতে হবে। ডিজে জিসানকে একটু ডিস্টার্ব করতেছে মনে হয়। আচ্ছা, সবুজ কালারটা দেখা যাচ্ছে কিনা সবাই? আচ্ছা, আমরা ক্লাসে একটু কনসেন্ট্রেট করি। আর 3.1 থেকে আমাদেরকে আরেকটা জিনিস যেটা পড়তে হবে, সেটা হচ্ছে গিয়ে কোডগুলো একটু পড়ে নিতে হবে। বিসিডি কোডটা একটু ভালো করে পড়তে হবে, এবং ইউনিকোডটা ভালো করে পড়তে হবে, সাথে আস্কি কোডের মধ্যে একটা জিনিস আছে, আমি একটু দেখাই দিব। আস্কি কোডের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার জেড পর্যন্ত কিছু মান আছে। এর মান 65 সিরিয়াল, আর জেডের মান হচ্ছে 26টা অ্যালফাবেট হিসেবে 90। এই মানগুলো যখন পরীক্ষা আসবে, এগুলো বির মান হচ্ছে 66, সির মান হচ্ছে 67, এভাবে সিরিয়াল করে নিতে হবে, পরীক্ষায় আসবে। ওয়াই এর আস্কি মান কত? এখন ওয়াই হচ্ছে অ্যালফাবেট হচ্ছে ক্যাপিটাল লেটার যদি হয়, জেডের মান যদি 90 হয়, তাহলে ওয়াই এর মান হবে মানে 89, এক্স এর মান হবে 88। সেই হিসেবে তুমি বাইনারি মানগুলো বের করলে আস্কি মান হয়ে যাবে। আর স্মল লেটার এ থেকে স্মল লেটার জেড পর্যন্ত যদি হয়, স্মল লেটার এর ডেসিমাল আস্কি মান হচ্ছে 97 ফিক্সড, আর জেড এর মান হচ্ছে 122। তাহলে এর মান ক্যাপিটাল লেটার এর মান হচ্ছে 65, স্মল লেটার এর মান 97, বির মান তাহলে কত হবে 98। এভাবে সিরিয়াল করা যায়। একটা মান মনে রাখলে 26টা অ্যালফাবেটের মান তোমার মনে থাকবে। এগুলোকে বাইনারিতে রূপান্তর করলে এটা থেকে হচ্ছে পরীক্ষায় প্রশ্ন কমন পড়া অবজেক্টিভ আসে, মানে অবশ্যই আসে। তোমাকে এটা একটু ক্লাসটা এভাবে করতে হবে, এবং ক্লাসটা করে তুমি এইগুলো একটু ট্রাই করবা। তারপরে 0 থেকে 9 পর্যন্ত, এটা যদি আমি চিহ্ন হিসাবে চিন্তা করি, নট সংখ্যা বা অঙ্ক, এই 0 চিহ্নটাকে আমরা আজকে করে এটা 48 ধরি, তাহলে 1 হচ্ছে 49, এভাবে 9 পর্যন্ত আসলে 57 পর্যন্ত আসা যায়। 3টা মান মনে রাখতে হবে। এর মান 65, দেন বির মান হচ্ছে মানে এভাবে হচ্ছে স্মল লেটার এর মান হচ্ছে 97, আর শূন্যর মান হচ্ছে 48। এই 3টা মান মনে রাখলে বাকিগুলো সিরিয়ালে বের করে আপনি বাইনারিতে রূপান্তর করে দিলে আপনার আজকি মান পেয়ে যাবেন। কোনটা ক্লিয়ার করে দিবে? এমডি জিসান বলতেছে কোনটা ক্লিয়ার করে দিব, কোনটা ক্লিয়ার করে দিবে একটু বলতে হবে। আমাদের পরের টপিকটা হচ্ছে 3.2 থেকে আমি মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু বলবো। কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসছে, একটা বোর্ড অ্যানালাইসিস এখানে আছে। আপনি দেখেন এখানে একটা প্রশ্ন 12 বার আসছে, সেটা দেখা যাচ্ছে। একটা প্রশ্ন 12 বার আসছে, সেটা দেখা যাচ্ছে। আপনি যদি বলেন, আপনি এই প্রশ্নটি দেখা যায় কিনা একটু লেখাগুলো দেখা যায় কিনা। এটা 12 বার আসছে, কোনো কিছু ন্যান্ড গেট দিয়ে নর গেট দিয়ে বাস্তবায়ন। এটা আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ন্যান্ড নর ভুলও বাদ দেওয়া যাবে না। ন্যান্ড নর থেকে কোশ্চেন আসবেই। ন্যান্ড নর থেকে কোশ্চেন, যেই কোনো ফাংশনকে, যে কোনো গেটকে ন্যান্ড দিয়ে বাস্তবায়ন, এটা পরীক্ষা ডেফিনেটলি আসবে।
আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন যেটা থেকে আসছে এটা হচ্ছে ন্যান্ড গেট, নর গেট। দেন ন্যান্ড গেট, নর গেট ছাড়াও আরো অনেকগুলো গেট আছে, মানে মৌলিক লজিক গেট, এক্সঅর গেট, এক্সনর গেট, অ্যাডার। এখন এখানে একটু ভালো করে দেখতে হবে যে জ্ঞানমূলক প্রশ্নগুলোর মধ্যে ক্লাসে যারা আছে একটু মনোযোগ সহকারে ক্লাসটা করতে হবে। মনোযোগ সহকারে ক্লাসটা করতে হবে। কাউকে ক্লাসে হচ্ছে কি ওয়ার্নিং দেওয়া লাগবে কেন, সেটা খুব খারাপ বিষয়। ক্লাস করতে আসছে, একটু মনোযোগ সহকারে ক্লাস করি। আমরা আসলে শেখার জন্য আসছি সবাই, একটু মনোযোগ সহকারে। সঞ্চিতা পাল, কিছু শোনা যাচ্ছে না কেন? শুনতে পাচ্ছ না এখন? শুনতে পাচ্ছ কিনা এখন একটু ভালো করে বলবা। আমরা হচ্ছে ক্লাসে আসছি হচ্ছে কি আমাদের কিছু ইম্পর্টেন্ট, আমরা এখানে 4 স্টারে 3.2 থেকে আমি বলে নিচ্ছি কার কোন টপিকটা বুঝতে হবে। সংজ্ঞাটা আমি একটু একটু করে বলে দিব। বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে মানে কম্পিউটারে আমরা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা এখান থেকে পড়ব সংজ্ঞাটা। সত্যক সারণী, সর্বজনীন গেট কাকে বলে, দ্বৈত নীতি কি, এনকোডার কি, ডিকোডার কি, রেজিস্টার কাকে বলে, কাউন্টার কাকে বলে, এগুলো হচ্ছে 4 স্টার। বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলে আমি কোনো সংজ্ঞা বলতে হবে কিনা আপনারা একটু কমেন্টসে জানাইতে হবে। কোনো সংজ্ঞা যদি না পারেন আমাকে অবশ্যই জানাইতে হবে যে কোন সংজ্ঞাটা আমাকে বলতে হবে। আমি এখানে অনেকগুলো সংজ্ঞার কথা বলছি। যুক্তিমূলক চলক এবং যুক্তিমূলক অপারেশন সময়ের সমন্বয় গণিতের যে শাখা সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা সত্য এবং মিথ্যা যাচাই করার জন্য যে টেবিলটা তৈরি করে তাকে সত্যক সারণী বলা হয়। সার্বজনীন গেট বা সর্বজনীন গেট যেটাকে আমরা বলি, যে সকল গেট দ্বারা সকল গেটের কাজ করা যায় সেটা হচ্ছে সর্বজনীন গেট। দ্বৈত নীতি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে একটি বৈধ সমীকরণ থেকে অন্য একটি বৈধ সমীকরণ নির্ণয় করার জন্য যে দুইটা নিয়ম মেনে চলে তাকে বলে দ্বৈত নীতি। এনকোডার হচ্ছে যে ইলেকট্রনিক সার্কিট দ্বারা বা যে সমবায় সার্কিট দ্বারা মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটার বোধগম্য ভাষা রূপান্তর করে সেটা হচ্ছে এনকোডার। ডিকোডার হচ্ছে কম্পিউটার বোধগম্য ভাষাকে পুনরায় মানুষের ভাষা রূপান্তর করা যায় সেটা হচ্ছে ডিকোডার। রেজিস্টার হচ্ছে এক ধরনের অস্থায়ী মেমোরি যেটা একগুচ্ছ ফ্লিপ-ফ্লপ দ্বারা তৈরি। তারপর হচ্ছে কাউন্টার। কাউন্টার হচ্ছে এক ধরনের সিকোয়েন্সিয়াল সার্কিট যার মধ্যে ইনপুটে ব্যবহৃত পালসের সংখ্যা গণনা করা যায় যা দ্বারা। এবং এখান থেকে অ্যাডার, অ্যাড শব্দের অর্থ যোগ। যে ইলেকট্রনিক সার্কিট দ্বারা যোগের কাজ সম্পাদন করা যায় তাকে অ্যাডার বলা হয়। বাইনারি যোগের কাজ সম্পাদন করা যায় তাকে অ্যাডার বলা হয়। দেন বুলিয়ান ধ্রুবক কাকে বলে যদি আসে পরীক্ষায়, মানে যার মান সময়ের সাথে অপরিবর্তনশীল, যেমন a+1, এখানে 1 হচ্ছে ধ্রুবক, 1 দ্বারা একে যোগ করলে যোগফল 1 হয়ে যাবে, সেজন্য বুলিয়ান স্বতঃসিদ্ধ। বুলিয়ান অ্যালজেব্রা যোগ গুণ প্রয়োগের জন্য যে সকল নিয়ম মেনে চলে তাকে বলে বুলিয়ান স্বতঃসিদ্ধ। লজিক গেট কাকে বলে, বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহারিক প্রয়োগের জন্য যে সকল সার্কিটগুলো ব্যবহার করা হয় তা যে সকল চিহ্নগুলো ব্যবহার করা হয়, প্রতীকগুলো ব্যবহার করা তাদেরকে বলা হয় লজিক গেট। ফ্লিপ-ফ্লপ হচ্ছে একটা মেমোরি উপাদান যেটার মধ্যে একটি করে বিট ধারণ করা যায়। সানজিদা ইসলাম মিম বলতেছে স্যার কোন সংখ্যার পূর্ববর্তী সংখ্যা বের করার নিয়মটা বললেন। অবশ্যই বলবো, কোন সংখ্যার পূর্ববর্তী সংখ্যা বের করতে হলে ওই সংখ্যা থেকে তুমি 1 বিয়োগ করে দিবা, অথবা পরবর্তী সংখ্যা বের করতে বললে 1 যোগ করে দিবা, তাইলে তোমার আনসার মিলে যাবে। তাইলে তোমার আনসার মিলে যাবে। ওকে, আমরা ক্লাসে যারা উপস্থিত আছি কোনো সংজ্ঞা নিয়ে প্রবলেম আছে কিনা 3.2 তে একটু আমাকে জানাইতে হবে। আমরা কিন্তু জাস্ট সাজেশন দিচ্ছি যে আমাদের এখান থেকে কোন কোন টপিকগুলো পড়তে হবে। আমি ন্যান নর গেটের কিছু কোশ্চেন আমি দেখাবো। এখান থেকে আপনারা সবুজ কালি দেখতে সমস্যা হতে পারে, লাল সমস্যা হচ্ছে কিনা, লাল বুঝতে পারতেছেন কিনা একটু দেখেন তো। লালটা সবুজ ভুইয়ান বলতেছে দ্বৈত নীতিটা একটু উদাহরণ দিয়ে বুঝাই দেন। যেমন দ্বৈত নীতি যদি আমি বলি, সবুজ ভুইয়ান, দ্বৈত নীতি হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে নেওয়ার জন্য আপনি যদি এন্ড এবং অরের, এন্ড গেট অথবা অর গেটের কোনো নিয়ম মেনে চলেন। যেমন এন্ড গেটের মধ্যে অর গেটের একটা নিয়ম আছে না, 0 + 0 = 0,
1 + 1 = 1 বুলিয়ান অ্যালজেব্রায় মানে অনেকগুলো সত্য যদি একসাথে যোগ করি 1 হবে। এই নিয়মটা অন্য কোনোটাতে নাই। গুণের ক্ষেত্রে যে নিয়মগুলো মানবো সেটা হচ্ছে গুণের নিয়ম, অরের নিয়ম এবং অ্যান্ডের নিয়ম। এই দুইটা নিয়মকে দ্বৈত নীতি বলা হয়। তারপরে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি সবার প্রশ্ন কিন্তু দেখতে পাচ্ছি। জিসান, তুমি একটু ক্লাসে মনোযোগ দাও। এখানে কাউন্টারটা আবার বললে ভালো, মেহজাবিন মজুমদার। কাউন্টার হচ্ছে এক ধরনের সিকোয়েন্সিয়াল সার্কিট যার মাধ্যমে ইনপুটে ব্যবহৃত পালসের সংখ্যা, মানে কাউন্ট শব্দের তো গণনা, একটা একটা করে গণনা করা যায়, সেটা হচ্ছে কাউন্টার। সেটা হচ্ছে কাউন্টার। ওকে, আমরা একটু ক্লাসে ফার্স্ট আগাই। দেন হচ্ছে এখান থেকে অনেকগুলো অনুধাবনমূলক প্রশ্ন আছে। আউটপুট এবং ইনপুটের যৌক্তিক বিপরীত, সেটা হচ্ছে নট গেট। 1 + 1 = 1 এটা একটা বুলিয়ান যোগ। সত্যক সারণী ক্যানন ব্যবহার করা হয় ইনপুট এবং আউটপুটের সত্যতা যাচাইয়ের জন্য। ন্যান্ড গেট একটি সর্বজনীন গেট, অবশ্যই ন্যান্ড গেট দিয়ে অর গেট, অ্যান্ড গেট, নট গেট এই তিনটাকে বাস্তবায়ন করে দিবেন, দেখবেন যে ন্যান্ড গেট একটা সর্বজনীন গেট দিয়ে এটা প্রমাণ হয়ে যাবে। ন্যান্ড গেট, নর গেট ডেফিনেটলি পড়তে হবে, এটা অনেক বেশি আসছে। তারপর a + 1, 1 + 1 = 1, a + 1 = 1, দুইটা সেম কথা। 1 + 1 = 1, 0 + 0 = যে কথা, t + t = t, a + a = a, সেম কথা। এই ধরনের প্রশ্ন খতে আসে কিন্তু। ইমামা বলতেছে যে হোয়াইটটা দিলে মনে হয় ভালো হবে। আচ্ছা, হোয়াইট কালারটা আমি দিয়ে দেখি। হোয়াইট কালার কি দেখা যায়? হোয়াইট কালার কি দেখা যায়? হোয়াইট কালার দেখা যায়? দেখো, ওকে, t + t = t, a + a = a, দুইটা যোগ এক নয় বসে, দুইটা যোগ একই রকম, মানে এটা ব্যাখ্যা আসলে 1 + 1 = 1, এটা একটা হচ্ছে গিয়ে আমাদের অরের যোগ। আমরা জানি যে অরের ক্ষেত্রে 0 + 0 = 0 হয়, 1 + 1 = 1 হয়, মানে সত্য এবং সত্য যোগ করলে সত্য, 1 মানে সত্য, 0 মানে মিথ্যা। XOR কে মৌলিক গেট দ্বারা, XOR হচ্ছে একটা বিশেষ গেট, XOR গেট হচ্ছে একটা বিশেষ গেট, XOR গেটকে আমরা বিশেষ গেট বলি, এক্সক্লুসিভ অর গেট। এক্সক্লুসিভ অর গেটের একটা সমীকরণ আছে, এ এবং বি ইনপুট হলে এ বার বি প্লাস এ বি বার, এটাকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করার কথা বলা হয়েছে। যে লজিক গেট যৌক্তিক যোগের প্রতিনিধিত্ব করে, মানে অর গেটের কথা বলছে, যৌক্তিক যোগের প্রতিনিধিত্ব যেটা করে। মানুষ যান্ত্রিক ভাষাকে মানুষের ভাষা বোঝানোর উপযোগী লজিক সার্কিট কোনটি? যান্ত্রিক ভাষাকে মানুষের ভাষা নিতে হলে এনকোডার, মানুষের ভাষাকে যান্ত্রিক ভাষা নিতে হলে ডিকোডার। 1 + 1 = 1, 1 + 1 = 10, দুইটা যোগ এক নয়। 1 + 1 হচ্ছে বুলিয়ান যোগ, 1 + 1 10 হচ্ছে বাইনারি যোগ। কোডের ডাটাকে আনকোডেড ডাটায় যদি হচ্ছে গিয়ে মানে আমাদের 0 1 গুলাকে আমরা আনকোডেড ডাটায় নিতে হয়, এটা হচ্ছে ডিকোডার ইউজ হবে। আনকোডেড ডাটাকে কোডেড ডাটায় নিতে হলে এটা হচ্ছে এনকোডার ইউজ হবে। 4 বিট রেজিস্টারে ফ্লিপ-ফ্লপ থাকে, বুঝিয়ে রাখো। মানে 4 বিট রেজিস্টার বলতে বোঝাচ্ছি এরকম একটা বক্স, একটা ফ্লিপ-ফ্লপ, এরকম একটা বক্স, একটা ফ্লিপ-ফ্লপ, এরকম একটা বক্স, একটা ফ্লিপ-ফ্লপ, এরকম একটা বক্স হচ্ছে আরেকটা ফ্লিপ-ফ্লপ। একটা ফ্লিপ-ফ্লপে একটা বিট না যায়, 4 বিট যখন বলবে আমাদের আইসিটি টেক্সটবুকের 3.2 অংশের মধ্যে 4 বিটের রেজিস্টার, প্যারালাল রেজিস্টার একটা আছে, লোড রেজিস্টার একটা আছে, যে কোনো একটা রেজিস্টার শিখে ফেলতে হবে। হলুদ কালার দিয়ে লিখবো, হলুদ কালার দিয়ে লিখবো। ওকে, হলুদ কালার নিলাম। হলুদ কালার দেখা যায়? তোমাদের কালার নিয়ে তো সমস্যা দিয়েছে। কারো কোনো প্রশ্ন আছে? মোহাম্মদ হাবিব আসছে, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ন্যান্ড গেট দিয়ে XOR গেট করা সম্ভব? প্লিজ সানজিদা আক্তার, ন্যান্ড গেট দিয়ে অবশ্যই XOR গেটকে বাস্তবায়ন করা সম্ভব। আমি যদি এখানে দেখিয়ে দেই, ন্যান্ড গেট দিয়ে XOR গেটকে যদি বাস্তবায়ন করতে চাই সেটা কিভাবে করব? XOR ইকুয়েশনটা আগে লিখতে হবে। XOR ইকুয়েশনটা হচ্ছে, যদি আমি এ এবং বি ইনপুট নেই, আমি ধরে নিলাম আউটপুট y = a বার b প্লাস a b বার। এটাকে যদি আমরা মানে কোনো ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে চাই, প্রথমত ন্যান্ড গেটের শর্ত হচ্ছে প্রত্যেকটা মানে সমীকরণ প্রত্যেকটা জায়গায় গুণের সাথে হোলবার থাকতে হবে, তাহলে আমরা ডিমর্গান সূত্র ইউজ করে সেটা করা যাবে। এবার বি, এটার উপরে আমরা এভাবে ডাবল বার, মানে a বার b প্লাস a b বার, যেটা এটার উপর আমরা এভাবে ডাবল বার দিয়ে দিব। ডাবল বার দেওয়ার মানে হচ্ছে আমরা ডিমর্গানের সূত্র যেন ইউজ করে গুণটাকে যেন প্লাস বানাইতে পারি। হ্যাঁ, সাইফুল ইসলাম নিহার একটা ম্যাথ করান। মাইশা রেড, ঠিক আছে, কালার নিয়ে যত সমস্যা।
আচ্ছা আমরা এখন যেটা দিয়ে করতেছি এটা মনে ঠিক আছে। এবার বি প্লাস এ বি বার, এটাকে ডিমর্গান সূত্র ইউজ করলে এটা হবে এবার বি হোল বার ইন্টু এ বি বার হোল বার, এই উপরে আরেকটা হোল বার আমরা দিব। এটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে এখন দেখো গুণের সাথে হোল বার, গুণের সাথে হোল বার, গুণের সাথে হোল বার, প্রত্যেকটা জায়গায় গুণের সাথে হোল বার আছে। এটাকে আমরা ন্যান্ড দিয়ে করতে পারবো। যেমন এখানে এর একটা তার যদি আমি নেই, এর একটা তার যদি নেই, এখানে ন্যান্ড গেট ব্যবহার করে দিলে এটা হচ্ছে এবারের তার হয়ে যাবে, এটা এবারের তার হয়ে যাবে। দেন বির একটা তার যদি আমি নেই, এটা হচ্ছে বিবারের তার হয়ে যাবে, এটা বিবারের তার হয়ে যাবে। এখান থেকে এবার, এখান থেকে বি, যদি দুইটাকে গুণ করে একটা ন্যান্ড গেটে যুক্ত করে দেই, এবার ইন্টু বি হোলবার হয়ে যাবে। এই গোলটার কারণে একটা হোলবার আসবে। এই থেকে একটা বিবার থেকে একটা যদি আরেকটা ন্যান্ড গেট এঁকে যে এখানে সব ন্যান্ড গেট তুমি দেখো হোলবার, এই দুইটাকে যদি আমরা আরেকটা ন্যান্ড গেটে যুক্ত করে দিই, এটা হয়ে যাবে আমাদের হচ্ছে ফাইনালি ওয়াইয়ের মান। এটা সব ন্যান্ড গেট দ্বারা উপযোগী, এটা হচ্ছে এক্সঅরকে ন্যান্ড দ্বারা উপযোগী। ওকে ঠিক আছে, কারো কোনো প্রবলেম নেই আশা করছি। এটা আমরা এখানে এক্সপ্লেন করে দিচ্ছি। তার মানে হচ্ছে ন্যান্ড গেট দ্বারা করা যাবে, এক্সঅরকে ন্যান্ড গেট দ্বারা করা যাবে। যে দেখবে সব কালারে দেখবো। আচ্ছা আমরা দেন হচ্ছে কি আমরা চলে যাই আরেকটাতে, আরেকটা প্রশ্নে চলে যাব। এখন তোমরা এখানে একটু দেখো, আমরা আরো কিছু প্রশ্ন দিচ্ছি। সর্বজনীন গেট, সর্বজনীন গেট দ্বারা মানে ন্যান্ড গেট এবং নর গেট দ্বারা, ন্যান্ড গেট দ্বারা এন্ড গেট কে, অর গেট কে, নট গেট কে, এক্স অর গেট কে, এক্স নর গেট কে, এগুলোকে প্রমাণ করতে হবে। যে কোনো সমীকরণকে ন্যান্ড অথবা নর দ্বারা, মোস্ট ইম্পর্টেন্ট এখানে 4 স্টার দেওয়া, 4 স্টার দেওয়া, 4 স্টার দেওয়া। আমি কিন্তু সাজেশনে যা বলতেছি ভালো করে খেয়াল, হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়ন, এটা বারবারই আসে, এটা দেখে নিতে পারো। তবে কেন জানি বারবার আসা প্রশ্নটা আবার না আসার সম্ভাবনা আছে। তারপরে ন্যান্ড হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়ন, এটা পরীক্ষা আসে। হাফ এডার কি ফুল এডার কি, হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়ন, হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়ন গ্যারান্টি যে এটা থাকবে। আমাদের এই প্রশ্নটার সাথে আমরা আরো অনেক কিছু অ্যাড করব। হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়ন আনসারটা কি হবে? ডরিমন বলতেছে এ প্লাস বিসি এর আনসারটা কি হবে? এ প্লাস বিসি, এটা হচ্ছে বিভাজন উপপাদ্যের সূত্র, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এটা হবে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। ওকে আমরা হচ্ছে গিয়ে যেটা বলতেছিলাম যে এ প্লাস বিসি ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এটা একজনের প্রশ্ন করেছে। আর আপনাদেরকে মানে আমি সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট বলেছে হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়ন, হাফ এডার দ্বারা আমাদের সাজেশন ক্লাস তো এটা ইন ডিটেলস এটা করানো যাচ্ছে না, আপনি একটু এটা দেখতে হবে, এটা পরীক্ষা আসবে। এটা মোটামুটি অনেকটাই এনশিওর করা যায় যে জিসান তুমি একটু ক্লাসে বেশি ডিস্টার্ব করতেছো, তুমি কথা একটু কম না বলে, তুমি একটু কথা কম বলে তুমি একটু ক্লাসটা একটু করো। স্যার বিট বাইট নিভল ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বড় কোনটি? বাইট হচ্ছে সবচেয়ে বড়। ইমাম প্রশ্ন করছে বিট বাইট নিভলের ওয়ার্ডের মধ্যে কোনটি সবচেয়ে বড়? বাইট হচ্ছে সবচেয়ে বড়। ওকে সবাই মনোযোগ সহকারে যারা ক্লাস করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেই ডিস্টার্ব করতেছে তাকে মানে একটু শাস্তি দেওয়া উচিত। এখন আমাদের 3.2 সম্পর্কে বলা শেষ, আমরা HTML সম্পর্কে একটু বলবো। আমাদের ক্লাসটা 1 ঘন্টার উপর, প্রায় 1 ঘন্টার মতো হয়ে যাচ্ছে। সবুজ বিয়ান বলতেছে কোনটা আসবে না, এনকোডার ডিকোডারটা আপাতত তুমি একটু, এনকোডার ডিকোডারটা মানে কোনটা আসবে না বলতেছে, এনকোডার ডিকোডারটা আপাতত একটু দূরে রাখো। তুমি ন্যান্ড গেট এবং নর গেট দ্বারা যে কোনো কিছু বাস্তবায়নটা একটু ভালো করে পড়বা, আর অ্যাডারটা একটু ভালো করে পড়বা, অ্যাডারটা একটু ভালো করে পড়বা। ন্যান্ড গেট নর গেট দ্বারা যে কোনো কিছু বাস্তবায়নটা একটু ভালো করে পড়তে হবে। আর এক্স অর গেট এক্স নর গেটকে মানে এক্স অর গেট এবং এক্স নর গেটকে ন্যান্ড গেট নর গেট দ্বারা বাস্তবায়ন, এক্স অর গেট এক্স নর গেটকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন, এগুলো একটু পড়তে হবে বেশি। এনকোডার ডিকোডার একটু কম ইম্পর্টেন্ট। আচ্ছা এখন আমরা হচ্ছে কি চতুর্থ অধ্যায় থেকে যদি কোনো কিছু একটু বলে নেই। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন পরিচিত এবং ওয়েব ডিজাইন এবং HTML, ওয়েব ডিজাইন এবং HTML,
এই অধ্যায়টার নাম। HTML পার্ট থেকে তুমি কি কি পড়বা তোমার চতুর্থ অধ্যায়ের জন্য বেশিরভাগই হচ্ছে যে প্রশ্নগুলো থেকে প্রশ্ন হয়, মানে ইমেজ সংক্রান্ত, তারপর হচ্ছে হাইপারলিংক এটা রিলেটেড, হাইপারলিংক, তারপর হচ্ছে টেবিল রিলেটেড প্রশ্ন সবচেয়ে বেশি আসে পরীক্ষায়। টেবিলের ভিতরে হাইপারলিংক, ইমেজটা তোমাকে, লিস্টটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। এই 4টা টপিকস হচ্ছে তোমার HTML পার্ট থেকে তুমি ভালো করে প্র্যাকটিস করবা, লিস্ট সহ যে উদ্দীপকগুলো এরকম টাইপসের আছে। আর ওয়েব ডিজাইন পরিচিতি থেকে যদি কোনো প্রশ্ন আসে, ওয়েবসাইট কাঠামোটা একটু ভালো করে পড়তে হবে। এটা হচ্ছে গগহের জন্য ওয়েবসাইট কাঠামোটা তোমাকে একটু ভালো করেই পড়তে হবে। এটা হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়ের ক্ষেত্রে। ওয়েবসাইটে অনেকগুলো চিত্র আছে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়বা যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোর মধ্যে যেগুলো হচ্ছে কাঠামো, মানে চিত্র দেওয়া, দেখবা যে একটা নাম হায়ারার্কিক্যাল কাঠামো বা ট্রি কাঠামো, একটা হচ্ছে গিয়ে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো, একটা হচ্ছে তীর চিহ্ন দিয়ে যেটা থাকবে 1 2 3 সেটা হচ্ছে লিনিয়ার কাঠামো, আবার সবগুলোর কম্বিনেশনে যেটা থাকবে হচ্ছে হাইব্রিড কাঠামো। কোন কাঠামো থেকে কোনটা ভালো, এই প্রশ্নগুলো বেশি আসে পরীক্ষায়। এরপরে তোমার সংজ্ঞা হিসেবে তুমি পড়তে পারো www কি, ওয়েব পেজ কাকে বলে, ওয়েবসাইট কাকে বলে। ওয়েবসাইট দুই প্রকার, স্ট্যাটিক, ডাইনামিক। ওয়েব পেজ দুই প্রকার, লোকাল ওয়েব পেজ, রিমোট ওয়েব পেজ। হাইপার টেক্সট কাকে বলে, হাইপার মিডিয়া কাকে বলে, হাইপার লিঙ্ক কাকে বলে। এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের প্রথম, মানে হচ্ছে কি আইসিটি বইয়ের প্রথম পৃষ্ঠা খুললে টেক্সট বুকের প্রথম পৃষ্ঠা পেয়ে যাবা। দেন হচ্ছে গিয়ে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে HTML পার্ট থেকে যেগুলো পড়তে হবে, ইমেজ সংক্রান্ত, হাইপারলিংক সংক্রান্ত, টেবিল সংক্রান্ত, লিস্ট সংক্রান্ত, এই জিনিসগুলো একটু বেশি পড়তে হবে। কারণ এইখানে হচ্ছে গিয়ে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে এক ক্লাসে আমরা সাজেশন ক্লাসে তোমাদেরকে টপিকগুলো বলে দিচ্ছি। চতুর্থ অধ্যায় থেকে কোন টপিকটা নিয়ে আলোচনা করলে তোমরা বেশি স্বাচ্ছন্দ্য ফিল করবে সেটা আমাকে একটু জানাও। আমি সেটা অনুযায়ী আমি চেষ্টা করছি একটু আলোচনা করার। আমি কিন্তু মূল টপিকগুলো বলে ফেলছি। তোমাকে ওয়েব ডিজাইন পরিচিতি থেকে অবশ্যই ওয়েবসাইট কাঠামোটা ভালো করে পড়তে হবে গগের প্রশ্নের জন্য। কখের জন্য তো মোটামুটি সবই পড়া লাগবে। ওয়েব পেজ, এটা তো সংজ্ঞাগুলো বলেই দিলাম। আইপি অ্যাড্রেস কাকে বলে, ডোমেইন নেম কাকে বলে, তারপর হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং কি জিনিস সেটা একটু পড়তে হবে। ওয়্যার ফ্রেম কাকে বলে, এই সংজ্ঞাগুলো একটু পড়বা। কিন্তু তোমাকে ভালো করে মনোযোগ সহকারে দিতে হবে যে আচ্ছা, একটু আমরা ভালো করে একটু খেয়াল করি। যেটা হচ্ছে কি আমাদের এইখানে যেগুলো একটু আছে এগুলো একটু ভালো করে খেয়াল করো। আর ওয়েব ডিজাইন পরিচিতি থেকে কোন টপিক থেকে পড়ানো যায়। ফ্লিপ-ফ্লপ সার্কিটের চিত্রটা বলতেছে সানজিদা। আচ্ছা, সানজিদার প্রশ্নটা হচ্ছে ফ্লিপ-ফ্লপ হচ্ছে দেখতে এমন। এইখানে আমাদের একটা কমন ক্লক পালস থাকবে CLK, এটা হচ্ছে ক্লক পালস। এখানে আমাদের একটা ইনপুট থাকবে D, এখানে থাকবে একটা আউটপুট হচ্ছে Q, এখানে একটা আউটপুট থাকবে Q0। এটা হচ্ছে একটা ফ্লিপ-ফ্লপের চিত্র। মেহজাবিন মজুমদার বলতেছে স্যার HTML নিয়ে আলোচনা। HTML তো অনেক বড় অধ্যায়, তা আমি HTML নিয়ে আলোচনা কি করব? আমি একটা ওয়েব পেজ ডিজাইন করে বলে দিই। একটা ওয়েব পেজের মধ্যে, এটা হচ্ছে একটা ওয়েব পেজ, এই জায়গাটা হচ্ছে হেড অংশ আর নিচের অংশটা হচ্ছে বডি অংশ। কোনো ওয়েব পেজ যদি ছবি সংক্রান্ত থাকে, ছবি, অথবা 1 2 3 এরকম লিস্ট থাকে, অথবা ধরো তোমাকে বললে একটা জায়গায় ক্লিক করলে অন্য একটা লিঙ্কে যাইতে পারবা, অথবা হচ্ছে গিয়ে তোমাকে বলা হলে এরকম একটা টেবিল যুক্ত করা যেটার মধ্যে কলাম থাকবে 3টা, রো থাকবে 2টা, আবার হচ্ছে গিয়ে ওই কলাম এবং রো সংক্রান্ত টেবিলগুলো যেটার মধ্যে একাধিক কলামকে দখল করছে, একাধিক রোকে দখল করছে, এই টেবিলগুলো। এটা তো এক ক্লাসে করানো সম্ভব না, তো আমরা সাজেশন ক্লাসে সাজেশনটা দিয়ে দিচ্ছি। যাদের প্রবলেম হচ্ছে তোমরা একটু বইলো, তাইলেই হবে। আমরা HTML থেকে তো বললাম, এখন HTML এর মধ্যে প্রথম অংশ থেকে তোমরা কাঠামো পড়বা, তারপর হচ্ছে কি সংজ্ঞাগুলো একটু ভালো করে পড়বে। এটা প্রথম অধ্যায় থেকে একটা অংশ কমন পড়ে যাবে। আর যদি HTML থেকে করতে চাও, টেবিল, ইমেজ রিলেটেড, লিস্ট রিলেটেড, হাইপারলিংক রিলেটেড টেবিলগুলো করতে হবে। তো এটা হচ্ছে গিয়ে সাজেশন ভিত্তিক ক্লাস, যেহেতু সাজেশনটা দিয়ে দিলাম। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা ক্লাস শেষ করব। কারো কোনো প্রশ্ন আছে কিনা? ইমতিহান খানম প্রশ্ন, স্যার HTML এর জন্য আরেকটা ক্লাস নিয়েন। ইনশাল্লাহ HTML এর জন্য আরেকটা ক্লাস নিব। তোমরা ক্লাসের সাথে যুক্ত থাকতে হবে এবং প্রবলেমগুলো ক্লাস যখন দিব, যখন প্রবলেমগুলো আগে থেকেই হচ্ছে গিয়ে তোমাকে এনশিওর করতে হবে।
প্রবলেমগুলো যদি তুমি আগে থেকে এনশিওর না করতে পারো, তুমি যদি নাই পড়ো, তাহলে তুমি তোমার প্রবলেমগুলো কিন্তু আইডেন্টিফাই করতে পারবা না। ওকে, উম্মে হানি বলতেছে টেবিল রো কলামটা দেখান। আচ্ছা ওকে ফাইন, টেবিল রো কলামটা একটু দেখাই। উম্মে হানি যেহেতু বলছে টেবিল রো কলামটা যদি দেখাই, একটা টেবিল আছে এরকম, ধরো একটা টেবিল আছে, ধরো এখানে একটা মানে দেওয়া আছে এরকম, এখান থেকে আমরা এইভাবে যদি এই টেবিলটা হয়, এই টেবিলের মধ্যে রো আছে হচ্ছে 1টা 2টা 3টা, এই যে এটা একটা 4টা, এরপরে একটা 5টা রো আছে। আর এরকম যদি আমি ছোট্ট একটা টেবিল দেই, ছোট একটা টেবিল দিলে এভাবে হবে, এরকম হবে, এখানে এ বি সি ডি। একটা টেবিল মূলত আমরা বডি অংশের ভিতরেই করি, বডি অংশের ভিতরে যদি করি, এইখানে আমরা নিব হচ্ছে টেবিল, দেন হচ্ছে নিব হচ্ছে বর্ডার, বর্ডার ইকুয়াল টু আমরা নিব হচ্ছে 1, দেন এই টেবিলটা সেল স্পেসিং ইকুয়াল টু 0 নিব। সেল স্পেসিংটা নেই হচ্ছে মূলত সেল স্পেসিং 0টা নেই, টেবিলটার সেলের মধ্যে কোনো স্পেস নাই সেই জন্য। আর এই টেবিলটাকে প্রকাশ করলে আমি প্রথমত টিআর নিব, মানে একটা রোকে প্রকাশ করার জন্য টিআর নেই। প্রথম সেল, প্রথম রোতে প্রথম সেল এ নামক সেলটা 2টা কলামকে দখল করছে দেখে এটা টিডির সাথে আমরা কল স্পেন নিব। কল স্পেন ইকুয়াল টু 2 দিব, 2 দিলাম। তারপরে হচ্ছে আমরা এ লিখে টিডি ট্যাগটা ক্লোজ করে দিব। এই রোতে আর কোনো কাজ নাই, টিআর ট্যাগটা আমরা ক্লোজ করে দিব। এটা হচ্ছে আমাদের প্রথম রো এর কাজ। দ্বিতীয় রো হচ্ছে বি এবং সি একসাথে আছে, বি একাধিক রোকে দখল করছে, বি একাধিক রোকে দখল করছে, তো দ্বিতীয় রোকে প্রকাশ করার জন্য আবার টিআর নেব, টিআর নাও। বি এবং সি যেহেতু একই রোতে আমরা কাজ করব, বি হচ্ছে 2টা রোকে দখল করছে, বি এর টিডির সাথে আমি রো স্প্যান 2 দিব, রো স্প্যান ইকুয়াল টু 2 এটা দিব। দেওয়ার পর আমি এখানে বি লিখবো, বি লিখে আমি টিডি ট্যাগটা ক্লোজ করে দিব। দেন আমার টিআর ট্যাগটা আমরা এখন ক্লোজ করব না, আমার বি এর পর আমাকে সি নিয়ে কাজ করতে হবে, তো টিডি লিখে আমি সি দিব, সি দিয়ে আমার টিডি ট্যাগটা ক্লোজ, সি তো নরমালি আছে এই জন্য। এরপর আমার রো এর কাজ শেষ, আমি টিআর ট্যাগটা কি করে দিব, ক্লোজ। দেন আমাদের আরেকটা রোতে হচ্ছে টিআর নিয়ে ডিটা নিয়ে কাজ করব আমরা। ডি হচ্ছে নরমালি টিডি লিখে টিডি ট্যাগটা আমরা ক্লোজ করে দিব। তাহলে আমাদের আর এখানে কোনো কাজ নাই, টিআর ট্যাগটা আমরা ক্লোজ করে দিব, টেবিলটা ক্লোজ করে দিব, বডিটা ক্লোজ করে দিব। এই যে টেবিলটা ক্লোজ, বডিটা ক্লোজ। যে প্রবলেমের কথা বলতেছে আমি তার প্রবলেমটা সলভ করার চেষ্টা করতেছি। আর যারা বলে নাই স্যার ইউআরএল এর সংজ্ঞাটা বলেন, ইয়াসিন আরাফাত সিয়াম, ইউআরএল হচ্ছে একটি ওয়েবসাইটের পূর্ণাঙ্গ অ্যাড্রেসকে বলা হয় ইউআরএল। তারপরে হচ্ছে একজন প্রশ্ন করছে বিলকিস, স্যার ডিভিশন ট্যাগটা আলোচনা করলে ভালো হয়। আচ্ছা, ডিভিশন ট্যাগটা হচ্ছে মূলত আমাদের একটা ওয়েব পেজের ভিতরে যদি অনেকগুলো বক্স থাকে, এরকম বক্স থাকে, এটা ডিভিশন ট্যাগ দিয়ে প্রকাশ করা হয়। মানে এই বক্সটা প্রকাশ করার জন্য তুমি একটা ডিআইবি ট্যাগ নিবা। বক্সের ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করতে চাও তুমি স্টাইল অ্যাট্রিবিউট নিবা, স্টাইল অ্যাট্রিবিউট। যদি ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এভাবে যেভাবে বানানটা আমরা লিখি, ব্যাকগ্রাউন্ড দিয়ে কালার দিয়ে কোলন দিয়ে আমরা এখানে কালারের নাম দেবো। ধরো আমি এখানে রেড কালার করতে চাচ্ছি, দেন এখানে ইনভার্টেড কমা দিয়ে সেমিকোলন দিয়ে এভাবে দিয়ে দিতে হবে। এখানে বক্সের ভিতরে যদি তুমি একটা লেখা লিখো হাই, এই হাই লেখাটা এখানে লিখে দিবা, লিখে তুমি ডিভিশন ট্যাগটা ক্লোজ করে দাও। মানে একটা ডিভিশন ট্যাগ দিয়ে একটা বক্স দেখানো যাবে। এটা হাইড উইথ দিলেও দিতে পারবা। ওকে, আশা করি আনসার পাচ্ছ। স্যার স্কোয়ার অ্যান্ড চেকবক্স সাথে থাকলে একসাথে থাকলে কিভাবে লিখবো? আচ্ছা, একটু স্কোয়ার হচ্ছে একটু ছোট হয়, চেকবক্সটা একটু বড় হবে। স্কোয়ারটা একটু ছোট হবে, চেকবক্সটা একটু অবশ্যই বড় হবে। দুইটা দেখতে সেম। আমরা যদি কোনো ফর্মে কাজ করি, ফর্মের গুলো হচ্ছে চেকবক্স, আর নর্মালি যদি কোনো লিস্ট আকারে থাকে সেটা হবে হচ্ছে গিয়ে মানে আমাদের স্কোয়ার, মানে আনঅর্ডার লিস্ট। ওকে, আমরা ক্লাসটা হচ্ছে কি আমাদের লাস্ট পর্যন্ত ক্লাসে যারা ছিলা তাদের অসংখ্য ধন্যবাদ। ক্লাসে তোমরা কেমন উপকৃত হয়েছো? যদি তোমাদের চতুর্থ অধ্যায়ের ক্লাস লাগে তোমরা কমেন্টসে জানাও। চতুর্থ অধ্যায়ের
যদি এই সানজিদা একটা জেসি প্রশ্ন করেছে, স্যার স্কোয়ার এবং চেকবক্স একসাথে থাকলে স্টেমেলটা কিভাবে করব? এটা তোমাকে হচ্ছে উদ্দীপকটা দিলে বোঝা যাবে। উদ্দীপকের মধ্যে যেটা বড় চিহ্ন থাকবে একসাথে থাকার তো কথা না। যদি এটা কোনো ফর্ম হয় তাহলে একসাথে থাকবে। ফর্ম ক্ষেত্রে ফর্মের ভিতরে তুমি যেই কোনো বক্সগুলোকে আমরা চেক বক্সে ধরে নেই, নর্মালি ধরো হচ্ছে গিয়ে আমি বললাম যে এসএসসি, এইচএসসি, আইসিটি, তুমি সবগুলোকে টিক চিহ্ন দেবে, এটা হচ্ছে চেক বক্স। কিন্তু ধরি একটা যদি হয়, আমরা যদি সিরিয়াল ধরি তাহলে এটা কিন্তু হচ্ছে মানে আমি তো বললাম একটা একটু বড় থাকবে, একটা একটু ছোট থাকবে। তো লিস্ট আকারে থাকলে তুমি এটাকে আনঅর্ডার লিস্ট হিসেবে স্কোয়ার ধরবা, আর যদি এটা ফর্মে থাকে এটাকে হচ্ছে কি তুমি চেক বক্স ধরবা। নাজমা আক্তার নিপুণ বলতেছে, স্যার এমন একটা সিকিউ সলভ করেন যেখানে ইম্পর্টেন্ট সব ট্যাগের ইউজ করতে হবে। নাজমা আক্তার নিপুণ, এখানে আমাদের ক্লাসের সময় স্বল্পতা, তো আমরা তো অনেকগুলো টপিক তোমাকে ক্লিয়ার করছি। আমি তো বললাম যে এমন একটা মানে প্রশ্ন তুমি আমাকে করছো যে ক্লাসটা আমাকে কন্টিনিউ করতে 1 ঘন্টা সময় লাগবে প্রায়। আমি 1 ঘন্টার সময় আসলে আমার কাছে নাই, আমি আন্তরিকভাবে দুঃখিত। যদি পরবর্তীতে কখনো সুযোগ হয় আমি ওটার উপর আরেকটা ক্লাস দিব। সাইফুল ইসলাম নিহান বলতেছে, জি ভাই 4 নম্বর অধ্যায় দরকার। ওকে, ঠিক আছে, আজকের ক্লাসটা হচ্ছে কি আমরা এখানে ক্লোজ করতে চাচ্ছি। যারা লাস্ট পর্যন্ত ক্লাস করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি অবশ্যই চতুর্থ অধ্যায়ের উপর আরেকটা ক্লাস দিব। মেহজাবিন মজুমদার বলছে আরেকটা ক্লাস দেওয়ার জন্য চতুর্থ অধ্যায়ের উপরে। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি, দেখা হবে আরেকটা ক্লাসে। আজকের মতো আল্লাহ হাফেজ।